অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এনআইএলজির মহাব্যবস্থাপক, মহাপরিচালক যারা মনোজ কুমার রায়, এই অনুষ্ঠানে বিশেষ উদ্দেশ্যে উপস্থিত আছেন স্থানীয় সরকার বিভাগের অত্যন্ত সুযোগ্য অতিরিক্ত সচিব জনাব সাহেব সাহেব, উপস্থিত আরেকজন অতিরিক্ত সচিব জনাব সুবুর, এখানে ম্যাডাম সোনালী Rotna. Express my thanks for participating to encourage the training from the part of the UNDP, and also I express my thanks to the UNDP in the same time, because in cross-sectional issues UNDP have extended their cooperation, financial and technical. In this issue they have also have a lot of contribution. For this I express my thanks to the UNDP. And I, dear audience, dear journalist, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং এই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গিয়ে উনি সারা জীবন লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন, ব্যক্তিগতভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং জাতিকে উদ্বুদ্ধ করেছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। এবং একজন নেতার পক্ষেই সম্ভব হয়েছে তৎকালীন 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র পাকিস্তানি যোদ্ধাদের সাথে নিরস্ত্র বাঙালিরা যুদ্ধ করে 9 মাসের ব্যবধানে বাংলাদেশের স্বাধীনতা আনতে। বঙ্গবন্ধু স্বাধীনতা আনা এবং স্বপ্ন পূরণের জন্য পাকিস্তানি কারাগার থেকে ফিরে আসার পরে উনি যাত্রা আরম্ভ করেছিলেন। উনি বলেছিলেন যে আমার মাটি আছে, মানুষ আছে, কারণ সে সময় আমাদের 10টি টাকাও কোনো রিজার্ভে ছিল না। আমাদের এগ্রিকালচারাল কাল্টিভেশন ওয়াজ সাসপেন্ডেড মোস্টলি, যে যুদ্ধকালীন সময়। তো এই সমস্ত কারণে আমরা অনেক প্রতিকূলতার মধ্যে ছিলাম। চিটাং বন্দরে মাইন সেখানে কাল্টিভেশন করা ছিল, তো সেই সমস্ত কাজ চিটাং বন্দর ওয়াজ নট ইন অপারেশন। তো সব দিকে মিলিয়ে আমরা একটা খুব নাজুক পরিস্থিতি, সারা দেশের ব্রিজ কালভার রাস্তাঘাট সব ক্ষতবিক্ষত ছিল, কোথাও শিল্প কারখানাগুলোও চালু ছিল না, সবগুলোই পাকিস্তানিদের দ্বারা পরিচালিত ছিল, তারা চলে গেছে। তো এই অবস্থায় বঙ্গবন্ধু বলেছিলেন কিছুই নেই, শূন্য হাতে যাত্রা আরম্ভ করেছি, কিন্তু মানুষ আছে, মাটি আছে, আমি ইনশাল্লাহ আমার লক্ষ্য উন্নত বাংলাদেশ, সোনার বাংলা করতে পারবো। তো সে যাত্রা উনি আরম্ভ করেছিলেন। বঙ্গবন্ধু বেশি দিন বেঁচে থাকেন নাই, কিন্তু আমি ফিগার আউট করলে দেখব যে ইকোনমিক ডাটা, ইফ আই ওয়ান্টস টু গো টু অ্যানালাইসিস ফ্রম দ্য আর্কাইভ অফ দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক অর এনিওয়ার এলস, দ্যাট ইট উইল গিভ দিম actually proven message that he have success in such a way which is more comparable to the Pakistan in 23 years, better than 23 years anyway. তো সেই বাংলাদেশকে বঙ্গবন্ধু ছিলেন না, আমরা এরপরে মিলিটারি দ্বারা পরিচালিত হয়েছে, মিলিটারি সামরিক শাসকরা, যে ডিরেল মিলিটারি রুলার, মিলিটারি অফিসিয়াল কিল দ্য ফাদার অফ দ্য নেশন, বাট মোস্ট অফ দ্য আমাদের সেনাবাহিনীর গর্বিত সকল সেনাবাহিনী জনগণের সাথে ছিল। তারপরও 21টি বছর আমরা সেনা শাসন অথবা তাদের শিষ্ট দল দ্বারা পরিচালিত হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, তো সেই আকাঙ্ক্ষা পূর্ণের জন্য আরও লড়াই সংগ্রাম আন্দোলন করতে হয়েছে। পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার যাত্রা আরম্ভ হওয়ার পরে আমাদের আজকের বাংলাদেশের অবস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি। যদিও এখনও সকল বিতর্ক আমাদের শেষ হয়নি, আমাদের আকাঙ্ক্ষা পূর্ণের থেকে আমরা অনেক দূরে আছি, তো সে লক্ষ্যে পৌঁছার জন্য আমরা কাজ করতে হবে। তো এটার জন্য আমি এনআইএলজির ডিজি ডাইরেক্টর জেনারেলকে আমি ধন্যবাদ জানাই যে উনি এরকম একটা কালেকটিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, যেখানে ক্রস সেকশনাল অফিসিয়ালস হ্যাভ বিন জয়েন্ট। তো আমি মনে করি, এবং সেটা যদিও গ্রাম আদালতের বিষয় নিয়ে, কারণ আদালতের একটা বিষয় হলো কি, সমস্যা যদি আমাদের মধ্যে সম্প্রীতি, আজকের বাংলাদেশ আজকে যেখানে এসেছে, আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের কথা আমি বললাম। স্বাধীনতা যুদ্ধ কেন 9 মাসে আমরা অ্যাচিভ করতে পারলাম,
কারণ আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের একটি লক্ষ্য, আমরা সবাই গোটা জাতি ঐক্যবদ্ধ ছিল। যদিও 5-7 থেকে 7% লোক স্বাধীনতার বিরোধিতা করেছেন, কিন্তু আমরা ঐক্যবদ্ধ উইথ দ্য কমিটমেন্ট অ্যান্ড হার্টফেল কমিটমেন্ট ছিল। সেই কারণে আমরা অল্প সময়ের ভিতরে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তো ওদের এবং সারা পৃথিবীতে পরিবর্তনের জন্য আমরা দেখেছি যে পরিবর্তনের জন্য অস্ত্র আর আণবিক বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো যে ঐক্যবদ্ধ কমিটমেন্ট, একটা মরাল কমিটমেন্ট যদি থাকে। তো তাইলে যেমন আমি ওই শেক্সপিয়ারের একটা বই পড়তে গিয়ে দেখলাম, সে বলল যে ওয়ান্স দ্য you can acquire the heart of the common people, then it will not be challenging for you to reach the goal. তো আমি তখন কিছু কনফিউশন থেকে পরবর্তীতে পড়তে গিয়ে আমি কনভিন্সড হয়েছি। আমি কনফিউশনে ছিলাম, কনভিন্সড হয়েছি। ইভেন ইউ ডু নট হ্যাভ দ্য উইপন, বাট ইউ ডু নট হ্যাভ দ্য মানি, ইউ ডু নট হ্যাভ দ্য টেকনোলজি, ইউ ডু নট হ্যাভ দ্য নো হাউ, you can achieve, you can reach to the goal. Once you have a very heartfelt commitment and you could be unified. এক সম্মিলিত মানুষের শক্তি অনেক বেশি বড় শক্তি। সেই শক্তিকে কাজে লাগাইতে হলে আমাদের ক্রস সেকশনাল ইস্যুতে কাজ করতে হবে। শুধু একটা দুটো আপনি কাল্টিভেশন বাড়াই দেবেন, আপনি বলেন যে আমি শিল্প কারখানার উৎপাদন বাড়াবো, এবং এটার যে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কাজগুলো সেগুলো যদি আপনি না করেন, তো তাইলে কিন্তু আপনি এখানে যে ফরওয়ার্ড লিঙ্কেজ দেওয়া, তো ফরওয়ার্ড যে আপনি প্রোডাক্টটা আশা করেন সেটা আপনি পাবেন না। কারণ যেমন ফ্যাক্টরিতে ওয়ার্কাররা কাজ করে, ওয়ার্কারদেরকে ইউ হ্যাভ টু মোটিভেটেড, ট্রেনিং কী দেওয়া হয়, তাদেরকে যেমন কাজ করার প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু পাশাপাশি তাদেরকে একটা মোটিভেশন দেওয়া হয় যে এই ফ্যাক্টরিটা তাদের, এই ফ্যাক্টরিতে যে উৎপাদন হয় সেখান থেকে মালিক কত টাকা নেয় এবং তারা কত টাকা নেয়। বিং এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি প্র্যাকটিক্যালি আমার নিজের ইন্ডাস্ট্রি আমার নিজের হাতের পড়া আছে, সেই সমস্ত কারণে আমি কথাটা অনুধাবন করেছি। শ্রমিকরা যখন বিশ্বাস করে এই ফ্যাক্টরিটা আমাদের সবাই, কারণ এখানে যা টাকা রোজগার হয় এটার বেশিরভাগ অংশে আমরা নিই, এবং মালিক যেটা নাকি মালিকের ভাগে যায়, এবং সেটা আবার ইনভেস্টমেন্ট হয় ইন সাচ এ ওয়ে ফর ফার্দার এমপ্লয়মেন্ট, ফার্দার ইকোনমিক জেনারেশন, ফর দ্য হিউম্যানিটি। তো এটা যখন এই বোঝানো যাবে, আপনি উল্টাটাও বুঝিয়ে দিয়ে বিবাদ লাগিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি যদি এটা বুঝাইতে পারেন, ওয়ান্স দে কমিট, দেন তারা প্রত্যেকেই এটার মালিকানা নিজে মনে করবে যে আই এম দ্য ওনার অফ দি ফ্যাক্টরি, বিকজ ইট ইজ গিভিং মি it is giving my meal, it is giving my bread, so that it is my bread field, so that I have to work in such a way so that it will survive, it will go ahead. So if it will go ahead, then I will enjoy more better life, more better benefit. তো এটা আর কি। তো এখন এই দেশ, আমাদের দেশ, আমরা সারা পৃথিবী থেকে বহু শিক্ষা পেয়েছি। যেমন I myself learned few days back, whenever I participated in one occasion in South Korea. Mr. Ban Ki-moon, he was the former UN Secretary General. He have given the keynote presentation at 29 ministers of the several countries have joined, including me. So from there I learned. He told, you are seeing the page of the present page of the South Korea. This was not the real history. Our background is so bitter, and our peoples was suffering seriously. And they do not have the food, they do not have the cloth, they do not have education, we did not have the right communication, and every humanitarian requirement was absent. But when Mr. Park Sui, he have started journey with a commitment, courageously, and he would able to engage all the people to reach toward his goal, to reach to the destination. তখন সেটা কি করা হয়েছিল, সে তখন লোকাল গভর্নমেন্ট এন্টিটিগুলোকে এটা বললো কীভাবে করেছে। তো অর্থাৎ সেখানে দেখা গেছে যে এই আমি যখন নাকি আমি যখন নাকি এখন ডাটা খুঁজতে যাই, আমি দেখি যে 1962 সনে তাদের পার ক্যাপিটা ইনকাম ছিল $65-70। তারপরে দিয়ে আমরা যে 1972 সনে উই হ্যাভ স্টার্টেড জার্নি আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য ফাদার অফ দ্য নেশন, আওয়ার পার ক্যাপিটা ইনকাম লেভেল ওয়াজ $94, বাট তাদের ছিল তখন $200 কত এরকম। তো ইফ ইট ইজ দ্য রিয়েলিটি, বাট নাও হোয়াট ইজ দেয়ার স্ট্যাটাস? তারা আজকে আপনি সাউথ কোরিয়া দেখলে ইউ উইল এমেজ, ইউল বি সারপ্রাইজ হাউ গুড। এটা কে করে সারপ্রাইজ হবেন, কিন্তু এই সারপ্রাইজটা কে দিয়েছে, কে করেছে? এখান থেকে কোনো অলৌকিক শক্তি নাই,
এখান থেকে কোনো মাটির নিচের টাকা ডলার উঠে নাই, এখানে কোনো সম্পদ উঠে নাই। আর আরেকটা জিনিস হলো, আমরা এখানে সব নেটিভ বাংলাদেশের মানুষ। আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলবো যে আমরা, এই দেশটা আমাদের দেশ, আমরাই পারি এটা পরিবর্তন করতে। সারা পৃথিবীর যেগুলো পরিবর্তন হয়েছে, আপনি জাপানের কথা বলেন, আপনি সাউথ কোরিয়ার কথা বলেন, সিঙ্গাপুরের কথা বলেন, হু ইজ দ্য চেঞ্জ মেকার অফ সিঙ্গাপুর, মিস্টার লি কুয়ান। তো সে হাউ কুড হি ডিড, হি হ্যাড এ কমিটমেন্ট, এবং হি ওয়াজ এ ভেরি কারেজিয়াস, অ্যান্ড হিজ কমিটমেন্ট ওয়াজ ভেরি heartfelt commitment, moral commitment, and to the people and to the humanity. And this is why he, whatever challenge come in front of him, he could face. এবং সেখানে নাকি $300-400 মাথা পিছু আয় ছিল, সেটাকে আজকে তারা প্রথম সারির উন্নতিদের মোর দ্যান $100,000 তাদের মাথা পিছু আয়। তো এখন এই পরিবর্তনটা তারা করছে। এখন আমি যখন নাকি কথা বলি এখানে, যেহেতু নেটিভের কথা বললাম কী কারণে, যে আমরা তো সবাই দেশের মানুষ, আমাদের সামনে আমি বিঙে একজন কনসাস পার্সন, বিবেকবান মানুষ হিসাবে আমি এই কথাটা নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো দেশের এমন কোনো কিছু আমরা দুর্ভাগ্যজনক অবস্থায় নাই যে আমাদের ভাগ্য এরকম খারাপে থাকবে, আমরা এরকম দারিদ্রতা থাকব, আমরা এরকম অবস্থাপনা থাকব, আমরা এরকম কুশিক্ষায় থাকব, আমরা এরকম অবহেলিত থাকব। তো এখন এটা এই কথাটা ঠিক না। যারা নাকি চেঞ্জ, দে মেক দ্য চেঞ্জেস আপ টু দিস লেভেল অফ দ্য ইন দ্য ওয়ার্ল্ড, এবং তাদের এই লেভেলে নিয়ে আসছে তার দেশটাকে পৃথিবীতে, তো তারা কিন্তু আমাদের থেকে খারাপ ছিল। এবং আমি যেমন সাউথ কোরিয়ার কথা বলছি, যেহেতু সাউথ কোরিয়া এক্সাম্পল দিই, দে ডু নট হ্যাভ এনি ন্যাচারাল রিসোর্সেস, দেয়ার ল্যান্ড ইজ নট দ্যাট ফার্টাইল, মোস্টলি হিলি ল্যান্ড, অ্যান্ড দে ডিড নট হ্যাভ এনিথিং এলস। One minister, whenever we sit together, he joked with me that, oh, I am not serving you the dog meat, don't scare, please take very spontaneously. তা আমাকে বললেন যে খুশিতে নিতে খাইতে পারো, এটা কুত্তার মাংস নেই। তা আমি বললাম যে কুকুরের মাংস কেন থাকবে? তো বললো যে অ্যাকচুয়ালি উই আর, কোরিয়ানদেরকে বলা হয় যে কুকুরের মাংস খায়। তো বলে যে, সে আমার বললো অ্যাকচুয়ালি উই আর দ্য এভরিথিং ইটার কান্ট্রি। তো আমি বললাম যে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর টু মিন। সে আমার বললো যে অ্যাকচুয়ালি ওয়ান্স উই ডু নট হ্যাভ দ্যাট মাচ ফার্টাইল ল্যান্ড, প্লেন ল্যান্ড, উই হ্যাভ এ হিলি ল্যান্ড, we do not have that much substantial agricultural opportunity. We have only the option to hunt something else from the sea and the mountain. So যেটা পেতাম এটাই খেতাম, whether it is insect or animal or anything else or fish, তো আমরা যেটাই পেয়েছি সেটা খেয়েছি। তো এই জন্য, কারণ আমরা তখন এত দারিদ্র ছিলাম। কিন্তু আমি যদি এখন তুলনা করি, আমাদের কিছু হলেও তো ইঞ্জিনিয়ার্স গ্যাস আছে, আমাদের ন্যাচারাল কিছু রিসোর্স আছে। আমরা উই আর দ্য ডাউন স্ট্রিম কান্ট্রি অফ দ্য হিমালয় কোস্ট অ্যান্ড ব্যাঙ্ক অফ দ্য বে অফ বেঙ্গল। তো আমাদের এই ল্যান্ডটা, ইট ইজ মোস্টলি রিক্লাইমেশন ল্যান্ড, মার্শি ল্যান্ড, ইট ইজ এ ভেরি ফার্টাইল ল্যান্ড, এবং আমাদের প্রচুর পানি আছে, আমাদের গ্যাস আছে, এইটুকু তো আমাদের আছে। তো আমরা তো এটার উপর ডিপেন্ড করছি। তাহলে আমরা 17 কোটি মানুষ, ইট ইজ নট বিগ চ্যালেঞ্জ, ইট ইজ এ ইন রিভার্স ওয়ে, ইফ ইউ থিঙ্ক দেন ইট ইজ এ অপরচুনিটি ফর ইউ। আপনি মানুষগুলোর কাজে লাগাইতে পারলে আপনি অনেক সুযোগ নিতে পারেন। আপনি একজন মানুষের কাজ করলে যে পরিমাণ আউটপুট দিতে পারবে, 50 জন যদি কাজ করে এর চেয়ে বেশি আউটপুট দিতে পারবে। এখন আর যদি 50 জনের ঝগড়া করে, তাইলে একজনে যা করে তার চেয়ে 50 জন খারাপ। কি কথা ঠিক আছে? তো ঝগড়া না করে যদি ইউনিফাইড উইথ এ কমিটমেন্ট, যে আমরা সমস্যার সমাধান করব। এখন গ্রাম আদালত নিয়ে কথা বলতে গিয়ে আমি কথাগুলো কেন বললাম, এই কারণে বললাম, আসলে আলটিমেট আদালত বলেন, সরকার বলেন, আর ইএনও অফিস বলেন, ডিসি অফিস বলেন, পুলিশ সুপারের অফিস বলেন, আইজির অফিস বলেন, অল হ্যাভ বিন formed or constituted with the aim for the scale of the better life of the common people. এটা মানুষের উন্নত জীবনের জন্য, এটা এক্সট্রা অর্ডিনারি কিছু না, এটা একটা সহজাত প্রবৃত্তি প্রত্যেকটি মানুষের মধ্যে।
অ্যানিমেলিটি অ্যান্ড হিউম্যানিটি দুইটা জিনিসই মানুষের মধ্যে আছে। এখন কোনটাকে আপনি সাবমার্জ করবেন, সাপ্রেস করবেন, আর কোনটাকে আপনি স্কেল আপ করবেন, এটা আপনার উপর নির্ভর করে। অপুরন্ত ভালোবাসা দিয়ে মানুষের দুঃখ দুর্দশা আপনি অনুধাবন করতে পারেন, তাইলে আপনি অনেক বেশি মানুষের জন্য কাজ করার আগ্রহ জন্মিবে। প্রত্যেকটি মানুষও ভালো থাকুক। আমি যেমন মানুষ, কৃষক, রিক্সাওয়ালা ফুটপাতে থাকে, সেও মানুষ, এবং সে মানুষগুলা তারা তো আমাদেরই মানুষ, আমাদের পূর্বপুরুষ অথবা আমাদের এই সমাজের মানুষ। ওদের প্রতি যদি আমি দায়বদ্ধতা না থাকে, তাহলে আমি কেন মানুষ হলাম? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা কি এটা সবটা করি? আমি কি এত পুতু পবিত্র আর আপনাকে আমি ফেরেশতা হইতে বলছি? দুইটার কোনোটাই সত্য নয়। আমিও শতভাগ পুতু পবিত্র না, আমিও সব ভালো কাজ করব না, করি না। আমারও ভুল ত্রুটি আছে, আমার লোভ লালসা আছে, আমার মধ্যে আকাঙ্ক্ষা আছে। আমাকে অ্যানালাইসিস করলে আপনি বহু ত্রুটি পাবেন। আপনি সক্রেটিসকে যখন অ্যানালাইসিস করবেন, তার কাছেও ত্রুটি পাবেন। আপনি ভ্লাদিমির লেনিনকে যদি বলেন, হোসিমিন যাকে নাকি ঈশ্বর বলে ভিয়েতনামের লোকেরা পূজা করে, তাকেও যদি আপনি অ্যানালাইসিস করেন, তার মধ্যেও ত্রুটি পাবেন এবং তার মধ্যে বিচ্যুতি আছে। আর আল্লাহ বলে যে আমি তো মানুষকে ত্রুটি মুক্তভাবে তৈরি করি নাই, তবে তুমি সীমা লঙ্ঘন করি না, সীমা লঙ্ঘনকারীকে আমি ক্ষমা করি না। কথাটা ঠিক আছে? এখন আমি মনে করি আমরা যতটুকু ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে আছে, সাউথ কোরিয়ার কথা বললাম, লিগুয়ানের কথা বললাম, আমি যদি তাইওয়ানের চিয়াং কাইশেরের কথা বলি, মাহাতির মোহাম্মদের কথা বলি, একটা মানুষকে কি আপনি ফেরেশতা পাবেন? এখন আপনি আমার ত্রুটি বিচ্যুতিটাকে আপনি শুধুমাত্র ফোকাস করবেন, প্রজেক্টেড করবেন, কইরা বলবেন যে আর উনি তো এত খারাপ ছিল, ওনার মধ্যে এগুলো। কিন্তু আমার যে অনেকগুলো ভালো দিক আছে, এটা তো আপনি বললেন না। ওকে, ফরগিভ মাই খারাপ দিক, আমার খারাপ দিকটাকে আপনি ভুলে যান না, আপনি ভালোটাকে পালন করেন, আর আমার থেকে আপনি আরও উত্তম মানুষ হন। আমি কি আশা করতে পারি না, এই স্বপ্ন দেখতে পারি না, আমার থেকে আমার পরবর্তী জেনারেশন আরও বেশি দেশপ্রেমিক হবে, আরও বেশি মানবতাবাদী হবে, মানুষের কল্যাণকর মানুষ হবে? এই স্বপ্নটা দেখা কি আমার অন্যায় হবে? আমি দোষ আছে, আমি অন্যায়ের সাথে জড়িত হয়েছি, অথবা আমি খুব খারাপ কাজ করছি, বাট আই হ্যাভ টু ট্রাই মাইসেলফ টু কাম আউট অল দিস ইভিল অ্যাক্টিভিটিস ইফ আই হ্যাভ এনিথিং এলস। কিন্তু এটাকে ফোকাস করে আপনার পথ চলার সিদ্ধান্ত নেবেন না। আপনার পথ চলার সিদ্ধান্ত আমার খারাপ দিকটা থেকে হওয়া উচিত না। আমার ভালো দিক যদি দুইটা থাকে, সেটাকে আপনি পিক আপ করেন, অ্যাডপ্ট করেন, অ্যান্ড ইউ মেক ইট, ইউ ব্রিং ইট ফর দ্য ইমপ্লিমেন্টেশন। তো এখন এখানে আমি অনেকগুলো কথা বললাম যে ইন্টারন্যাশনাল আমাদের সারাদি সাহেব আমাকে মুক্তিযুদ্ধ বলছেন, আই নেভার ক্লেম আই এম এ মুক্তিযোদ্ধা। আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমি ভারতে গিয়েছিলাম এবং কাঠালিয়া ক্যাম্প, বরমুড়া ক্যাম্পে আমি ট্রেনিং নিয়েছি। মাঝপথে আমি চলে আসছি, আইসা আমার বাবা আমাকে চট্টগ্রাম পাঠিয়ে দিয়েছেন। আমার গ্রামে জন্ম, গ্রামে বড় হয়েছি। বাবা করাচিতে চাকরি করতেন এবং তখন আমি যখন ছোটো তখন রিটায়ার করেছেন। তো তো বাবা আমি চট্টগ্রাম পাঠিয়ে দিয়ে যুদ্ধকালীন পুরো সময় আমি চট্টগ্রাম আমার বোনের জামাইয়ের কাছে ছিলাম এবং যুদ্ধ শেষ হওয়ার পরে হবে ইমিডিয়েটলি শেষ দিয়ে আমরা গ্রামের বাড়িতে আবার ফিরে এসেছি। তো আই নেভার ক্লেম আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার, যদিও আমি কিছু অংশ যোগদান করছি, কিছু কাজ করছি, তো কিন্তু আমি শেষ পর্যন্ত ছিলাম না। এই জন্য আমি কখনো মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করিনি। আর আমার কাছে যখন নাকি আমাকে সবাই, আমি প্রথম এমপি হলাম 96-তে, আমাদের মুক্তিযোদ্ধার কমান্ডার ননি নাম আমাকে খুব ইনসিস্ট করলো, সে আমি বলে দিই এইটা না বলার জন্য, যে আমাকে ইনসিস্ট করলো আমাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেওয়ার জন্য। তো আমি তো মুক্তিযোদ্ধা, তো আমি বললাম যে না, আমি মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত ছিলাম না, তো আমি নেবো না। বলে না একটু না, আমি বললাম আমি নেবো। তো আমি ওর ধমক দিয়ে বন্ধ করে দিলাম। উনি আমার একটু বয়সে কিছুটা কন্টেম্পোরারি, আমার একটু বড়। তো এরপরে কেন নিলাম না, আমার কাছে একটা জিনিস মনে হলো যে আমি যদি মৃত্যুর পরে, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এর আগে মুক্তিযুদ্ধের সকল স্মৃতিস্তম্ভ মুছে ফেলা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হয়েছে, খারাপ কিছু লেখা হয়েছে। বঙ্গবন্ধু যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট করে শিল্প গোষ্ঠী পাকিস্তানদের ফেলে দেওয়া ইন্ডাস্ট্রিগুলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাছে দিয়েছে উইথ দ্য এইম যে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা চাকরি বাকরি পাবে এবং তারা অন্তত মানবত জীবনযাপন করবে না, যারা দেশের স্বাধীনতার জন্য এত বিরল অবদান রাখছে। তো সেগুলোও নষ্ট হয়ে গেছে।
তো মুক্তিযোদ্ধারা রিক্সাওয়ালা ছিল, রিক্সাওয়ালা চুরি করেছে এবং মুক্তিযোদ্ধারা খারাপ কাজের সাথে জীবিকার জন্য ইনভলভ হয়েছে। তো এগুলো আমাদের কাছে তখন আমি শোনার জন্য শুনতে শুনতে বড় হয়েছি। আমি যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন শুনতাম যে মুক্তিযোদ্ধা মানে খারাপ লোক হলে সে মুক্তিযোদ্ধা এবং সে একটা ঘৃণিত মানুষ। আমি তখন শুনেছি আই ফিল প্রাউড, আমি রাজাকার। এবং আমি এই 96 পার্লামেন্টে আমি বক্তৃতা শুনছি আমাদের পার্লামেন্ট মেম্বারদের মুখ থেকে যে আই ওয়াজ এ রাজাকার, আই ফিল প্রাউড। তো এটা আমরা শুনেছি। যাই হোক, তো এটা আরও অন্য ডাইমেনশনে চলে যাওয়া ঠিক হবে না। তো আমি মুক্তিযুদ্ধ সার্টিফিকেটটা নিলাম না কেন, আমার তখন মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য 1500 টাকা ভাতা প্রথম চালু করলেন তাদের স্বীকৃতির প্রতি, এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলোকে পুনরুদ্ধার করা আরম্ভ করলেন এবং মুক্তিযোদ্ধাদেরকে মরণোত্তর সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা কি মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ব্যবস্থা করলেন। তো আমার কাছে তখন মনে হলো, সত্যি বলছি, মনে হলো আমি তো মরে যাবো এক সময়। তো আমার যখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট থাকবে তখন তালিকা অনুযায়ী তারপরে পুলিশের লোকেরা যাবে আর আমার কবর কি শব্দহ লিখে বলে ডেড বডির উপরে একটা পতাকা লাগাবে আর একটা সেলিউট দিবে। তো আমি নিজে ব্যক্তিগতভাবে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, জাকাত দিই, ইসলামকে বিশ্বাস করি, ধর্মের প্রতি আমার অনুগত্য আছে, কিন্তু আমার ত্রুটি বিচ্যুতিও আছে। যাই হোক, তো এরপরে তখন আমি ভাবলাম যে হয়তো আমাকে যখন নাকি মরণোত্তর সম্মাননা দেয়, সেলিউট দিবে, তো আল্লাহ বলবে মরার পরে, যেহেতু আমি বিশ্বাস করি, আল্লাহ বলবে যে সারা জীবন তো দুনিয়ার খারাপ কাজ সব করছো, আসার সময় একটা মিথ্যা সেলিউট নিয়ে আমার কাছে আসলে। তো এই জন্য সত্যি এখানে আমি সত্যি বলছি, কসম করি বলার দরকার নেই, আমি সব বিশ্বাস করি। এই কারণে আমি ভাবছি যে মরার পরে তো আর আমার প্রতারণা করা ঠিক হবে না, সত্যি বলছি। তো এই জন্য আমি আর সার্টিফিকেট নিই। পরবর্তীতে আবার রাষ্ট্র ঘোষণা করলো যে কোনো না কোনোভাবে স্বল্পক্ষণের জন্য যদি কেউ মুক্তিযুদ্ধের সাথে জড়িত হয়তো সাহায্য করে, তারা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পাইতে পারে। তো আমি তখন দেখলাম যে আমি যদি এখন অ্যাপ্লাই করি তাহলে সবাই বলবো যে পরে ক্ষমতা পাইয়া এখন ভুয়া একটা সার্টিফিকেট আবার নিয়ে গেছে। তো এইটা দুইটার কারণে আসলে আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই, আর আমি মুক্তিযোদ্ধা হিসাবে দাবিও করি না। তো আর এটা আমার সার্টিফিকেট নিয়ে আমার সার্টিফিকেটের যে সমস্ত অপরচুনিটি ফ্যাসিলিটি আছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি এগুলো সবগুলোর মালিক হয়েছি উইথ মাই ওন এফোর্ট। তো আমি তো অর্থবিত্তের মালিক আছি। তারপরে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিনিস্টার বানাইছে, অপরিণত মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে, এর চেয়ে প্রাইড আমার জীবনে আর কী হতে পারে, আকাঙ্ক্ষা কী থাকতে পারে। তো এনিওয়ে, তো গ্রাম আদালতে নিয়ে কথা বলতে গিয়ে এতগুলো প্রাসঙ্গিকতা আমি টানলাম, এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো যে এই যদি একটা মানুষের মনের মধ্যে শান্তি না থাকে, একটা মানুষকে যদি আস্থার জায়গায় না আনা যায়, বিশ্বাসের জায়গায় যদি না আনা যায়, এবং পরস্পর মধ্যে যদি একটা সুন্দর সম্পর্ক যদি সৃষ্টি না করা যায়, ইউ উইল নেভার এবল টু এক্সট্রাক্ট দ্য বেনিফিট। তো আমি বাবা চাকরি করতেন বলছি, আমি আমার পড়ালেখার সময় পরিবার থেকে টাকা নেওয়াটা আমার কাছে অপরাধ বলে গণ্য হতো। আমি বিভিন্ন জন থেকে টাকা পয়সা সংগ্রহ করার চেষ্টা করেছিলাম, পরবর্তীতে চাকরি করেছি, কাজ করেছি, লেখাপড়া করেছি। তো এখন এরপরে কিন্তু আমি অনেকগুলো ইন্ডাস্ট্রি করেছি, আমার ব্যাংক আছে, ইন্স্যুরেন্স আছে, আইএমএ, এবং এগুলো প্রথম আবার মনে মনে কেউ চিন্তা করেন না যে মন্ত্রী এমপি হইয়াই তো মনে কামাই দিচ্ছে। তো আমি প্রথম যখন 96 সনে এমপি ইলেকশন করি তখন আমার 6-7টা ইন্ডাস্ট্রি ছিল এবং আমি অনেক টাকার মালিক ছিলাম। এবং যত টাকা তখন আমার কাছে ছিল এত টাকা এখনও নাই, এবং ওইটার পরিমাণ এত বেশি ছিল যে সত্যি কথা। তো এনিওয়ে, আপনার তো এখন আমার তো এটা না হলেও আমার সুন্দর জীবনযাপন করার সুযোগ আছে, যে সুবিধাগুলো পাবো আর কি, খুব বলেন না। তো এখন আমি কথাটা কেন বলেছি, সব কিছু মিলিয়ে কথাটা বললাম যে একটা সমাজের মধ্যে, এই পরিবারের মধ্যে যদি দুইজনের মধ্যে দ্বন্দ্ব থাকে আর যদি দুইজন যদি একাত্রিত হয়, what will be the difference? Just assess it, analyze it, and how much the difference you can distinct. প্রচুর আপনাদের দুই ভাই একসাথে হয়ে যখন কাজ করবে এই পৃথিবীর অনেক। আমি যখন একা একা করি তখন আমার কাছে সবসময় দুরুবক্ষ ছিল, সবসময় আতঙ্ক ছিল, কোথায় বিপদে পড়ি, কে আমার খবর নেবে, কে আমাকে দেখবে, কেউ নাই। আর যখন নাকি আপনার আরেকটা ভাই থাকবে,
একটা শুভাকাঙ্ক্ষী থাকবে, একটা বন্ধু থাকবে, ইউ উইল ফিল কারেজ। তো আমার কিছু বন্ধুর দরকার, কি জন্য? যে আমার মনের দুঃখের কথাটা বলার জন্য, অবলম্বন করার জন্য, দুঃসময় আমার পাশে দাঁড়াবে। এটা শুধু আমি মিনিস্টার না, আপনার মানুষ হিসাবে কথাটা বলছি, এরকম মানুষ চায়। তো এখন যখন নাকি তার পাশে এরকম তার শুভাকাঙ্ক্ষী কয়েকজনকে খুঁজে পাবে, সে হিল উইল কারেজিয়াস টু টেক দ্য রিস্ক। আর পৃথিবীতে রিস্ক ছাড়া কোনো কিছু অর্জন হয় নাই, কোনো জিনিস ঝুঁকি ছাড়া হয় নাই। এই যে বঙ্গবন্ধুর কথা বলেন, লিকনের কথা বলেন, কলম্বাস আমেরিকা আবিষ্কারের কথা বলেন, এগুলো সবগুলাই ছিল ঝুঁকিপূর্ণ। আর যারা হোসিমিন হংকং থেকে কীভাবে পালাইয়া ফেরিসে গেল, যে ফেরিসের লোকেরা ওরা কি তাদের উপর অত্যাচার অবিচার করে, সেখানে গিয়ে তো এই যে কীভাবে গেল, জীবনের বারবার মৃত্যুর মুখে গেছে, সেই লোকগুলাই কিন্তু পৃথিবীর পরিবর্তন ঘটেছে। তো এখন আপনাকে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নিতে হলে আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু অতি মানুষ কেউ না। তো আমরা এই সহযোগিতা চাই, সমর্থন চাই, পরিবারের সহযোগিতা চাই, তারপরে যে সমাজের সহযোগিতা চাই। তো সমাজে যদি আমাদের মধ্যে সম্প্রীতি থাকে, একটা যদি পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা থাকে, আমরা যদি এমন একটা সমাজ কায়েম করতে পারি যে সমাজে কোনো দুষ্টের দমন, সৃষ্টের পালন, অন্যায় থাকে না, সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে যায়, পরস্পরের মধ্যে বিভেদ থাকবে না, তাহলে কি এই সমাজের পরিবর্তন হবে না? অবশ্যই হয়ে যাবে। আমাদের গোল 2041 সালে উন্নত বাংলাদেশ বানাবো। আমরা $94 বাংলাদেশ। আর শেখ হাসিনার নেতৃত্বে 96 সনে আমি প্রথম সংসদ সদস্য হলাম, তখন আমি দেখেছি 95 সনে আমাদের মাথা পিছু আসলো $329। আর আজকে, এবং এটা হয়েছে কত বছরে, বঙ্গবন্ধু $277 নিলেন, আর এরপরে যে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, আর এরপরে যে 1995 সনে হলো 21 বছর। 21 বছরে কত হয়েছে ডিফারেন্স? $329, $277 থেকে $329 হয়েছে। ডিফারেন্স কত? $52। এই $52 21 বছরে হয়েছে। আর আজকে যত বিতর্কই থাকুক না কেন, অনেক ব্যাপারে আমার নিজেরও দুঃখ আছে, অনেক ব্যাপারে আমার ডিসকন্টেনমেন্ট আছে, অনেক ব্যাপারে আমি ভিতরে প্রতিবাদী হই এবং ঘৃণা করি। তো কিন্তু তারপরেও যখন তাকাই, আমার তো মেট্রো রেল হয়েছে, আমার তো পদ্মা ব্রিজ হয়েছে, আমার তো মাথা পিছু আয় এখন $2767 হয়েছে। তো তাইলে তো তখন আমি মনে করি যে না, if I figure out that I find that there is a good difference and good achievement we have. তো এখন কিন্তু আমি নিজে যখন নাকি আবার অ্যানালাইসিস করি, আমি যখন নিজে গবেষণা করি, তখন আমি দেখলাম যে we could reach to the about more than $7,000 per capita income once we can work very congenial environment, এবং আমরা যদি পবিত্রভাবে কাজ করতে পারতাম, জায়গা থেকে সবাই কাজ করতে পারতাম, মিলেমিশে কাজ করতে পারতাম, তাহলে কিন্তু আমরা, এটা হলো পার্সোনাল কনজামশনের জন্য বলছি আমি, জাস্ট একটা, ইট ইজ নট কোনো এভিডেন্সুয়াল। তো আমি আমার নিজের কনজামশনের জন্য যখন নাকি আমি কিছু চিন্তা করি, তখন সেখান থেকে অথবা অ্যানালাইসিস করছি, তখন সেখান থেকে আমি এটা দেখেছি আমরা এইটুকু জায়গায় যেয়ে দিতে পারতাম। আমাদের দারিদ্রতা ছিল, আমি তার কাছে খবর, আমার কাছে তো তথ্য আছে, 70% দারিদ্র ছিলাম আমরা। হ্যাঁ, তো এরপরে 25%-এর উপরে অতি দারিদ্র লোক ছিল। আজকে আমরা ধরুন 18% আমাদের দারিদ্রতা, আমাদের অতি দারিদ্রতা এবং 5%। ইট ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট। কিন্তু আমরা তো এখানে থাকার কথা না, আমরা আরও উত্তেজিত। যাই হোক, তো এখন এগুলো সম্ভব হবে কীভাবে? আপনি যখন নাকি যেখানে কাজ করতে যান সেখানে যেন সহযোগিতা পাবেন, আপনি যখন যেখানে হাঁটতে যান সেখানে সহযোগিতা, প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন না। আপনি যখন যেখানে যেই কাজ করেন না কেন, সরকার, এই যে দেখেন একটা দেশ, আমি ওই যে বান কি মুনের কথা বলেছিলাম, তো কী করে সম্ভব হয়েছে? দি অ্যাবল টু গিভ ইউনিফাইড এফোর্টস। এখন আপনি এখানে এডিশনাল এসপি আছে, এখানে ডিডিএলজি আছে, এখানে আপনার ডাইরেক্টররা আছেন, এবং আরও বিভিন্ন আপনার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আপনার লোকজন আছেন। এরপরে দিয়ে আসে সাধারণ জনগণ, এরপর আসে জনপ্রতিনিধিরা।
এমন কোনো ম্যাজিক সারা পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই যে জনপ্রতিনিধিদেরকে সহ সরকারি কর্মকর্তারা একসাথে কাজ না করলে সেখানে আপনি সুফল অর্জন করতে পারবেন। You yourself cannot do, you cannot be change maker by yourself. You must have to engage. এখন আমি একটা কথা বলি, যেমন আমার গ্রামের কৃষক, আমার যে মেম্বার হয়েছে, might be is not that much educated, but unless otherwise, if you make him the right tools for going ahead of your program, you cannot be success. আপনি কাকে দিয়ে করাবেন গ্রামে? কাকে দিয়ে সাধারণ মানুষের মধ্যে আপনার মনে করেন যে সমস্ত অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সামাজিক অবস্থার পরিবর্তন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সত্য বাস্তবায়ন করা, সেই কৃষকের ছেলে, সেই কৃষকের মেয়েটাকে শিক্ষিত করা, তাদের মানুষের মতো মানুষ হয়ে গড়ে তোলার মতন সুযোগটা কাকে দিয়ে করাবেন? এটা বললেন যে তারা তো কিছু করে না, সকলে চোর। আরে ভাই, আমি তো চোর বানাইছি, আমি ফেল করছি আমার ডিউটি পালন করতে। যত ত্রুটি এখন আছে সবগুলোর জন্য আমরা দায়ী। উই আর দ্য লিডার, উই হ্যাভ গিভেন দ্য কমিটমেন্ট। আমাদের এই করার কথা ছিল, আমরা পারিনি। আপনি কোনো এক্সকিউজ এখানে নাই, আমাকে ক্ষমা প্রার্থনা না করার কোনো সুযোগ নেই। আমরাই করি নেই, আপনারাই করেন নাই। ইউ আর দ্য এডুকেটেড পিপল, ইউ আর দ্য ফরচুন পিপল, ইউ ফেল টু ডু ইট, অ্যান্ড বিকজ অফ মাইট বি মেনি রিজন অফ ইট বিলংস টু মি। কিন্তু আমি যদি সবাই মিলে, আমরা যদি সকল কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের নিয়ে কাজ করি একসাথে, তাহলে কিন্তু আমরা করতে পারি অনেকগুলো বিষয়। কে বড়? কি আপনি কি আল্লাহর থেকে বড় হয়ে যাবেন? তো ইউ আর হিউম্যান বিং। সে কৃষক, তার সাথে আমি সুন্দর করে কথা বললে অসুবিধা কী আছে? তার শরীরে হয়তো বা আমার মতনের সুঘ্রাণ বাহির নাও হতে পারে, কারণ সে তো ময়লা নিয়ে থাকে, বাট ওই মানুষটাই তো একসময় তার সন্তান তো সুঘ্রাণওয়ালা হতে পারে। আমাদের এখন ছেলে মেয়েদেরকে আমি যখন রাস্তার দিকে তাকাই, একসময় ছোটোবেলায় আর্লি লাইফে আমি যে ব্যবসা করতাম তখন বিদেশে যেতাম, তো তাইওয়ান, কোরিয়া টুরিয়া এটা ওটা দেখে, তাদের চেহারা সুর দেখে ছেলে মেয়েদের আমি খুব মনে মনে ভাবতাম, আমার দেশের রাস্তার দিকে তাকাইলে তো মনটা খুব খারাপ হয়ে যেত। তো এখন তো দেখি যে ওদের থেকে আমাদের ছেলে মেয়ের রাস্তা দিয়ে যখন আমি দুদিকে তাকাই গাড়িতে বসে, আমার কাছে মনটা ভরে যায়, ওদের থেকে আরও ভালো সুন্দর আছে, মোর অ্যাডোরেবল আমাদের মানুষগুলো। তো এটা হয়েছে বিকজ প্রপার নিউট্রিশন ফেলিউর এবং প্রপার নিউট্রিশন এখন দেওয়া হয়েছে। তো আমরা একটা কাজ করি না, আমরা এই যে গ্রাম আদালত নিয়ে আমার এতগুলো কথা বলার দরকার ছিল না, প্রাসঙ্গিকতা টানলাম, কারণ আপনি শুধু গ্রাম আদালত নিয়ে কাজ করবেন না, আপনি কিন্তু অনেক দায়িত্ব আপনার উপর আছে, সে দায়িত্বগুলো আপনি পালন করবেন। এবং সেই দায়িত্বগুলো পালন করার জন্য আমার কাছে মনে হচ্ছে যেন আপনাদের অডিয়েন্স দেখে, আপনার প্রতিচ্ছবি দেখে আমি মনে মনে আমার একটা তাড়না বোধ করছিলাম আমার সাইকোলজিতে, যে আমি যাদের সামনে দাঁড়াইছি এরাই বাংলাদেশের পরিবর্তনের নেতৃত্ব দান কথা। কারণ ইউ হ্যাভ বিন রাইটলি এডুকেটেড। আপনি যে বিসিএস করে কোয়ালিফাই হয়েছেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, কিন্তু কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, এবং এরপরে আপনি চাকরি পেয়েছেন। Of course, I admire you because you have a quality. You bear the quality. আপনি ভালো ছাত্র ছিলেন, অথবা ভালো করে পড়ালেখা করছেন, তারপরে দিয়ে আপনি সেখানে রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা সহ বিভিন্নভাবে আপনি কোয়ালিফাই করছেন। কোয়ালিফাই করার পর দিয়ে এখন এটা যেহেতু আপনি কোয়ালিফাই করছেন, আর আপনি যখন নাকি এখন পজিশনে পেয়ে গেছেন, এবার একটাই শুধুমাত্র আপনার দায়িত্ব হয়ে গেছে যে আমি শুধুমাত্র রাস্তায় খুব মুখ বন্ধ করে হাঁটবো, সবাই আমাকে সেলিউটি থাকবে, আর যে আসবে তাকে ধমক দিয়ে কথা বলবে। তো এটার জন্য তো তাজুল ইসলাম মিনিস্টার হয়নি, আর আল্লাহ তো আমাকে এটার জন্য বানায়নি, আর আপনাকে ওটার জন্য। হ্যাঁ, অফকোর্স আই ডোন্ট মিন দ্যাট ইউ উইল লে ডাউন ইউর পার্সোনালিটি। আপনার অবশ্যই আমার ব্যক্তিগত থাকবে, আপনি মানুষকে সম্মান করলে আপনি ছোটো হয়ে যাবেন না, এবং তার সমস্যাটা যুদ্ধের পর আমি কি সব সমস্যার সমাধান করতে পারি? আমার কাছে যখন মানুষ আসে আমি কি কখনো টেম্পার্ড হয়ে যাই না? কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়ে যাবো সরি আমি তো এটা, কিন্তু হয়তো আমি আমার সীমার বাইরে চলে গেছি, আর হয়তো কোনো স্ট্রেঞ্জার আপনাকে এমন একটা পজিশনে নিয়ে যেতে পারে। আমি ওইটার কথা বলছি না, আমি সাধারণটার কথা বলছি। আমরা জায়গা থেকে যদি সার্ভিসটা ঠিকভাবে দিই, আমরা যদি ক্যালকুলেট করি, ফিগার আউট করি, দেখবেন যে আমাদের দেশে অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে গ্রামীণ আদালতে বিচারগুলো যদি ঠিকভাবে হয়, দেখবেন জিডিপি বেড়ে যাবে। আপনি বলেন যে তাহলে জিডিপি কী করে বাড়বে? কারণ সে তো তার সমস্যা নাই,
the time which he will consume to mitigate this problem. So the problem have been very in closest time or the shortest time it will be solved, so that he will be free from psychologically and physically, and then he can engage himself for the right job, right input. তো তাহলে তো সেখানে পরিবর্তন এসে যেতে পারে। তো এই জন্য গ্রাম আদালতটা কথা তো বলছি, এটা আপনারা সবাই জানেন যে গ্রাম আদালতটা কেন করা হয়েছে। গ্রাম আদালতটা করা হয়েছে যে 2006 সাল থেকে যাত্রা আরম্ভ হয়েছে। আমরা এখন কতগুলো জিনিস ছোটোখাটো বিষয় সংশোধনে আনা হয়েছে, খুব বড় কোনো বিষয় নেই এখানের মধ্যে। আগে কত ৭৫,০০০ টাকা ছিল, এখন ৩ লাখ টাকা করা হয়েছে। তো এখন যখন নাকি সারা পৃথিবীতে আইন পরিবর্তন হয়, এখানে কিছু কিছু লোক দেখবেন বলবেন একবার কিছুদিন আগে পরিবর্তন করছে, এখন আবার পরিবর্তন, তখন কি এটা চিন্তা করতে পারেন না? তারপরে যে আবার আমেরিকান লোকেরা কেন চিন্তা করলো না, ব্রিটিশরা কেন চিন্তা করলো না, নেদারল্যান্ড কেন করলো না, জার্মানি কেন করলো না? আরে ভাই, তখন আমার মাথায় আসে না। এখন আসাতে কি আমার দোষ হয়েছে নাকি? তখন আসে না, এটা যে আমি পাপ করেছি অথবা আর ভুল হয়েছে। কিন্তু আমি গতকাল যেমন নাকি আমাকে দেবী ভট্টাচার্য আমাকে ব্র্যাক সেন্টার একটা সেমিনারে দাওয়াত দিয়ে নিল। তো সেখানে একটা বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা গেল যে আমাদের যে আমরা একই রকম একটা আইন আমরা পৌরসভার জন্য করার জন্য আমি সাহেবকে বললাম যে আমরা একটা উদ্যোগ নিই। পৌরসভাগুলোতে তো 330টা পৌরসভা আছে, সেখানেও তো এরকম সমস্যার সৃষ্টি হয়। তাহলে সেগুলো যদি আমরা মিটিগেট করে দিতে পারি, সমাধান করে দিতে পারি, তাহলে তো সেখানের মধ্যে একটা সুস্থ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তো সেখানের মধ্যে একটা জিনিস হঠাৎ করে একজনের প্রশ্ন করার পর দিয়ে একজন মেয়েও প্রশ্ন করার পর দিয়ে আমার মাথায় আসলো যে তখন আমি তাড়াতাড়ি বাসায় এসে এরপরে দিয়ে আমাদের গ্রাম আদালতের আইনটা আমি খুঁজে দেখলাম যে আমরা কি এটা কি এখানে কোনো এটা কি, তখন আমার মাথায় ছিল না। আমি তো অনেকগুলো আইন নিয়ে কাজ করছি, পার্লামেন্টে গেছে যে এটা কি পাস হয়ে গেছে কিনা। তো পরে দেখলাম যে না, এটা তো পাস হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে ওখানে একজন মেয়র প্রশ্ন করলো যে স্যার, একটা জমির দাম হলো 1 কোটি টাকা। তো এখন একজন প্রভাবশালী ব্যক্তি সেখানের মধ্যে ঘর উঠাতে চায়, আর আরেকজন বলতেছে যে সে জমির মালিক, এবং উনি বলতে চাচ্ছেন যে এখন ওই প্রভাবশালী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি কারো কথা শুনতে রাজি নেই। তো এখন আমি যখন নাকি তাকে নোটিশ করলাম যে গাছ বন্ধ করার জন্য, বন্ধ করা হলো, তিনি আমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন যে আমার এই ক্ষমতা নাই, আইন দ্বারা আমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা নাই। এখন 3 লাখ টাকা করেন, 5 লাখ টাকা করেন, 10 লাখ টাকা করেন, এরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার তখন আমি তখন কী করব? যে তারা দুজনে এখন কনফ্রন্টেশনে গিয়ে একজন মারাও যেতে পারে, একটা খুন খারাপি হতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেখানে আমি যদি উইথ বোনাফাইড ইন্টেনশন, সৎ উদ্দেশ্যে যদি আমি কোনো ভূমিকা রাখতে চাই, তাহলে আই নিড লেজিটিমেটিভ সাপোর্ট। তো লেজিটিভ সাপোর্ট কোথায়? তো তখন এই জন্য আমি তখন চিন্তা করলাম যে আসলে তো এখানে একটা আমরা একটা ফেলিউর আছে, দ্যাট ইজ ওয়ান সোর্স অফ দ্য আপনার সামথিং হেলথ হ্যাজ টু বি। তো এটার জন্য আমি তখন চিন্তা করলাম, পরে 2 দিন আমি চিন্তা করছি, চিন্তা করে আমি একটা ওয়ে আউট বাহির করে করলাম। কারণ এটা তো আমার ডিপ্টি সেক্রেটারি নাসির সাহেবের সাথে আলাপ করলাম যে আমি তো আবার ওরা তো ম্যাজিস্ট্রেট ছিল, তো এই জন্য সাহেব ম্যাজিস্ট্রেট ছিলেন, তো ওদের বিচার টিচার করছেন, তো ওদের সিআরপিসি, তারপর দিয়ে প্যানেল বোর্ড, এগুলোর সম্বন্ধে কোথায় কোনটার সাথে কোনটা কনফ্লিক্ট হবে এগুলো আপনারা জানেন। তো আমি তো এগুলো এত জানি না, আমি তো বললাম যে সুপারফিশিয়াস নলেজিয়াস মানুষ, আমি তো ইন ডেপথ আই ডু নট হ্যাভ দ্যাট স্টাডি স্পেসিফিক ইস্যুতে। তো তখন আমি চিন্তা করলাম যে এমন কিছু করা যায় না। এই কথাটা কেন বলতেছি এখন আপনাদের, দেখেন আপনারা কিন্তু শুধুমাত্র ট্রেনিং নেবেন না, আমাদের কিছু নলেজও দিয়ে দেন, আপনার অভিজ্ঞতা থেকে কিছু কিছু কথা বলে দেন। তো বলে যে আমি তার আমার সাথে দেখা হবে না, আমার দেখা হওয়ার দরকার নাই, আমি তো আমার অফিস আমাকে দে উইল আপডেট মি। আপনারা যদি এখানে এই যে 1 কোটি টাকা 10 কোটি টাকা জায়গা জমি নিয়ে সেখানে একটা একটা ভেজাল হয়ে যেতে পারে, অথবা ভ্যালু যাই হোক না কেন, তাইলে আমি মনে মনে চিন্তা করলাম যে এরকম করা যায় আইনে যদি আমরা এরকম একটা ইমপ্রেগনেটেড করি। তো সেটা হলো যে এরকম যে কোনো জমি জমা অথবা কোনো বিষয় নিয়ে বিরোধ হলে আপনার এই আদালত কর্তৃক তারা ইন্টারিম পিরিয়ডের জন্য করা যাবে কিনা আমি জানি না, ইট ইজ নট মাই ইনস্ট্রাকশন অথবা অর্ডার, এটা হলো যে আমি একটা সাজেশন, মানে এটা আপনারা চিন্তা করে দেখবেন। তখন যদি মেয়র যদি অথবা আপনার চেয়ারম্যান যদি একটা নোটিশ দেয় 7 দিন 10 দিনের জন্য, যে এই 10 দিন পর্যন্ত ওইটা স্থগিত থাকবে, আবার এই 10 দিনের ভিতরে তারা কোর্টের মাধ্যমে অথবা মিউচুয়ালি তারা এটা মিটিগেট করে ফেলবো, অথবা এরকম কিছু করা যায় কিনা এটা মাথায় রাখেন, আপনারা আলোচনা করেন, তাইলে হবে কি আমাদের মূল ফান্ডামেন্টাল
লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো যে আমরা সমস্যার সমাধান করব, মানুষের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করব। আর সম্প্রীতি সৃষ্টি করলে তারা অনেক বেশি প্রোডাক্টিভ হবে, অ্যান্ড দে উইল কন্ট্রিবিউট লট অফ থিং হুইচ উইল কাম টু ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ দ্য কমন পিপল। তো এটা আমরা এই জন্য আমি কথাটা বলছি। তো আমি এখানের মধ্যে আপনারা আইনের বিষয়ে আমি খুব বেশি কিছু কথা বলার দরকার নেই। এটা আমার মনে হয় আপনাদের যে এখন কয়দিনে, একদিনে হবে না 2 দিন? 2 দিন হবে। 2 দিন একটা বিরাট সময়, আপনারা সবাই তো অনেক জ্ঞানী হয়ে যাবে। তো আমি হয়তো হওয়ার সুযোগ নেই আপনাদের সাথে থাকলে। তো আপনারা সবাই এর মধ্যে আলোচনা হবে, আলোচনা হলে আপনারা আইনের প্রতিটি ধারা উপধারা নিয়ে, তারপরে যে দফা নিয়ে আপনারা আলোচনা করবেন, করে এরপরে দিয়ে আপনারা এটাকে যাতে ইমপ্লিমেন্টেড হয়। তো এবং এই ব্যাপারে আপনাদের একটা সুপারভিশন থাকবে। তাহলে আমি মনে করি যে গ্রাম আদালতের লক্ষ্য উদ্দেশ্য সফল হবে, ভালো একটা উদ্দেশ্য নিয়ে, স্বপ্ন নিয়ে এই আইনের যাত্রা। তো আপনাদের মাধ্যম দিয়ে আমরা আশা করি এই আইনের সফল প্রয়োগের মাধ্যম দিয়ে জনমানুষের কল্যাণকর একটি অবস্থা সৃষ্টি হবে, এবং আমরা সবাই আমাদের প্রিয়দের বাংলাদেশের মানুষের জন্য কাজ করার সুযোগ আমরা অবদান রাখতে পারবো। আর একটা কথা হলো যে আমি একটা স্বপ্ন দেখি সুন্দর একটা বাংলাদেশে, উন্নত বাংলাদেশে। আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু স্বপ্ন দেখি যে আমি মরি। আমাকে একজন বললো আর কি, আপনি সুখের মরতে পারেন। কীভাবে সুখে মরতে পারেন? মরার সময় যদি আমি দেখি যে আমি অনেক ভালো কাজ করেছি, করার স্বপ্ন দেখেছি, উদ্যোগ নিয়েছি, তাহলে সেদিন আমার স্বপ্ন দেখলে কিন্তু দুঃখ চলে যায়। কি কথা ঠিক আছে? পরিবারে বলেন, সমাজে বলেন, ছেলে মেয়ের সাথে বলেন, অথবা আপনজনের সাথে বলেন। তো আপনি যদি স্বপ্ন দেখতে পারেন, আপনার যদি একটা সামনে একটা লক্ষ্য থাকে যে আপনার একটা সুন্দর স্বপ্ন, তো এই স্বপ্ন দেখতে দেখতে মরে যাবেন, মরার সময় সুখের মরে যাবেন, যে আপনার কাছে সব সুন্দর স্বপ্ন আছে। তো আপনারা সবাই ভালো থাকুন, আমরা সুন্দর স্বপ্ন দেখি, উন্নত বাংলাদেশ গড়ি। এই দেশটি আমাদের সবাই দেশ, আল্লাহ আমাদের খুব খুশি হবে, এবং আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের এই গ্রাম আদালত আইন নাকি আদালত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি।